তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরও 198 জনের মৃত্যু, নতুন রোগী ৭,৫৩৫, শনাক্তের হার 19.18%। দুই বছরের মধ্যে একদিনে ডেঙ্গু রোগী শনাক্তের রেকর্ড, ঢাকায় ৩০৬ জন সহ সারা দেশে শনাক্ত ৩২৯ একজনের মৃত্যু। ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু আগামী শুক্রবার, সেরাম থেকে শিগগিরই করোনার টিকা পাওয়ার আশা। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত কয়েকজন। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও 198 জন মারা গেছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৪,৫৪৭ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৭,৫৩৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.18%। কয়েকদিন ধরেই করোনায় মৃত্যু সংখ্যা কমতে থাকলেও গত ২৪ ঘন্টায় কিছুটা বেড়েছে। তবে মৃত্যু ২০০ নিচে অবস্থান করছে। করোনায় দেশে আরও 198 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছে ২৪,৫৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় ৩৯,২৭৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৭,৫৩৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 19.18%। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৪,৩৩৫ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে ১,৩২৫ জন এবং সিলেট বিভাগে ৩৫৭ জন শনাক্ত হয়েছে। বাকি ৫ বিভাগে শনাক্তের সংখ্যা ১,৫১৮ জন। সবকিছু খুলে দিলাম, মানুষও কোন রকম বিধিনিষেধ পালন করছে না, মাস্ক পরছে না, সমানে লোকজন সব বের হয়ে পড়ছে। সে আগের অবস্থায় মনে আমরা ফেরত গেছি। এতে করে খুবই আশঙ্কা হচ্ছে যে আজকে থেকে ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহ পরে মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আবার আমরা খুব বেশি সংক্রমণ দেখতে পাবো। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২,৯৫০ জন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৩,১৪,৯১৬ জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ, তেমন নেই অক্সিজেনের চাহিদাও। সাধারণ শয্যার পাশাপাশি আইসিইউতেও ভর্তির সুযোগ পাচ্ছেন নতুন রোগীরা। তবে কোভিড হাসপাতালে ডেঙ্গু রোগীদের যাতায়াত বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। গত সপ্তাহে আইসিইউ শয্যা না পেয়ে করোনায় আক্রান্ত জটিল রোগীদের অনেকেরই করুণ মৃত্যু হয়েছে। নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতেও বেগ পেতে হয় বেশিরভাগ হাসপাতালকে। তবে চলতি সপ্তাহে পাল্টাতে শুরু করে দৃশ্যপট। সংক্রমণ কমায় চাপ কমেছে হাসপাতালগুলোর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংক্রমণ কিছুটা কমায় বিভিন্ন জেলা থেকে আসা রোগীর চাপ কমেছে। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বাড়ায় কিছুটা জটিলতা বাড়ছে কোভিড হাসপাতালে। যারা ডেঙ্গু ও কোভিড দুটোতেই আক্রান্ত হচ্ছেন এমন রোগীদের বাড়তি পর্যবেক্ষণের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে অ্যাডমিশন পেশেন্ট সেটা কিন্তু একটু একটু করে কমছে, দ্যাট ইজ ট্রু। আর আরেকটি হচ্ছে বাট সিরিয়াস পেশেন্ট কিন্তু কমছে না। মানে এর মধ্যে কিন্তু সিরিয়াস কিন্তু আমরা যেমন আমাদের আইসিইউগুলো সবসময় পূর্ণ থাকছে, এইচডিগুলো প্রায় পূর্ণই থাকছে। কিছু ওভারঅল রোগী কমার জন্য হয়তো আমাদের কিছু পেশেন্ট কমে গেছে। কোভিড পজিটিভ পেশেন্ট তার যদি কিছুদিন পরে দেখা যাচ্ছে ডেঙ্গু হচ্ছে, অবশ্যই তার জন্য আলাদা ট্রিটমেন্ট। কারণ ডেঙ্গু যদি মাইল্ড হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কোভিডের সাথে ডেঙ্গু একটু জটিল আকার ধারণ করে, তখন ডেঙ্গুর জন্য ফ্লুইড ম্যানেজমেন্ট লাগে। সেটার জন্য কিন্তু আমাদের এখানে ব্যবস্থাপনা আছে এবং আমরা ট্রিটমেন্ট করে থাকি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে দেশের সব অঞ্চলকে দ্রুত টিকা কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। মানুষ প্রাথমিক স্বাস্থ্যবিধি যেগুলো সে মেনে চলছে, মাস্ক পরিধান করছে, ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশগ্রহণ করছে, তার ফলে কিন্তু আমরা সুফলটা পাচ্ছি। তবে এটা খুশি হলে চলবে না, সবাইকে প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবাইকেই ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বর্তমানে রাজধানীর বেশিরভাগ করোনা ডেডিকেটেড হাসপাতালে খালি আছে অন্তত 1/3 বেড। এই সুযোগে করোনা হাসপাতালে যেন ডেঙ্গু রোগীর চাপ না বাড়ে সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সুপারিশের মাধ্যমে অনেকে টিকা নিচ্ছেন বলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ সাধারণ টিকা প্রত্যাশীদের। এদিকে টিকার স্লিপে লেখা তারিখ অনুযায়ী SMS না পাওয়ায় কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারেননি অনেকে। টিকা প্রত্যাশীদের নিয়ম মেনে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টিকা কেন্দ্র কর্তৃপক্ষ। রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রের চিত্র এটি। টিকার লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও লাইন আগাচ্ছে না। প্রভাবশালীদের সুপারিশে অনেকেই লাইন ছাড়াই টিকা নিচ্ছেন বলেই ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ টিকা প্রত্যাশীদের। এদের মধ্যে আমরা লাইন ক্রস করে অন্য একজন ভিতরে ঢুকে পড়তেছি, কারণ আমরা যারা এখানে 2 ঘন্টা দাঁড়ায় সেখানে টিকা পাইনি। আমরা যারা লাইনে আছি তারা ওর টিকা না পেয়ে VIP মামা চাচা খালুরা বেশি চান্স পাচ্ছে। একই পরিস্থিতি রাজধানীর ঢাকা মেডিকেলের টিকা কেন্দ্রে। সেখানেও লাইন ছাড়া অনেকেই নিচ্ছেন টিকা। এদিকে স্লিপে লেখা তারিখ অনুযায়ী অনেকেই বিভিন্ন কেন্দ্রে এসেছেন টিকা নিতে, অথচ SMS না আসায় ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। 18 তারিখে দিতে আসলাম প্রথম ডোজ, সেদিন দিয়ে গিয়েছে, আর ওরাই বলে দিল যে 17 তারিখে আসবেন, মেসেজ ছাড়াই আসবেন। এসে তো দেখছি যে নিল না, সব ঘুরে যাচ্ছে যারা যারা মেসেজ পায়নি। ওই যে ফার্স্ট ডোজ দেওয়ার পরে যে তারিখটা লিখে দিছিল ওইটাতে তো সবারই ভোগান্তি হচ্ছে। 4-5 ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে জানাচ্ছে যে টিকা দেওয়া হবে না, SMS দেওয়া হবে। রাজধানীর প্রতিটি কেন্দ্রেই ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। তারিখ এবং সময় নির্দিষ্ট করে মেসেজ দেওয়া হলে ভিড় কমানো সম্ভব বলে মনে করছে টিকা কেন্দ্রগুলো। মেসেজ যদি আওয়ারলি মেসেজ থাকতো যে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, তাহলে আমরা ওইভাবে মেসেজটা দিতে পারতাম এবং লোকজন তাহলে সেই সময় আসতে পারতো। যেহেতু আমরা ডে হিসাবে মেসেজ দিই যে অমুক তারিখে আসেন, সবাই সকালে চলে আসে, এসে একটা বিশাল একটা ভিড় তৈরি করে এবং কিছুটা কেওয়াস কনফিউশনও হয়। তো ওই জায়গাটা হইলে আরেকটু আমার মনে হয় সহজ হতো। রাজধানীর কেন্দ্রগুলোতে সিনোফার্মের প্রথম ডোজ এবং মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। এছাড়া কিছু কিছু কেন্দ্রে প্রবাসীরা পাচ্ছেন মডার্নার প্রথম ডোজ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। 24 ঘন্টায় ঢাকায় 306 জন সহ দেশের নতুন রোগী 329 জন। এটি গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। রাজধানীতে আরও একজনের মৃত্যুতে এবছর ডেঙ্গুতে মোট মৃত্যু 26। হাসপাতালে ভর্তি আছে 1114 রোগী। ঢাকার 2 সিটিতে টানা এডিস বিরোধী অভিযানের মধ্যেই অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। গেল এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমার পর মঙ্গলবার হঠাৎ করেই শনাক্ত 329 জন। এর মধ্যে ঢাকাতেই 306 জন নতুন রোগী। তাদের 71 জন উত্তর সিটির এবং বাকি 235 জন দক্ষিণের বাসিন্দা। আর ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী গাজীপুরের। ঢাকার হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগ আসছেন দক্ষিণ সিটির শনিরাকড়া, রায়েরবাগ ও যাত্রাবাড়ি এবং উত্তর সিটির মিরপুর ও ফার্মগেট এলাকা থেকে। আমি শনিরাকড়া, উনি রায়েরবাগে। এর আগে এই সিটে কিছুদিন আগে ভালো হয়ে গেছে, এটা ছিল রায়েরবাগে, ঠিক আছে। তো আশেপাশেরই আমরা সবাই 100% তো কেউ সার্ভিস ওইভাবে দিতে পারবে না। তারপর নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় আপনার নিজেদের সচেতনতায় সবচেয়ে বেশি কার্যকর। এডিসের লার্ভা নির্মূলে 26 জুলাই ঢাকা দক্ষিণ সিটি এবং পরদিন থেকে উত্তর সিটি অভিযান শুরু করে। বিভিন্ন ভবনে লার্ভা পাওয়ায় 2 সিটিতে পর্যন্ত জরিমানা আদায় হয়েছে প্রায় কোটি টাকা। তারপরও বাড়ছে না সচেতনতা, মিলছে মশার লার্ভা। কনস্ট্রাকশন এরিয়াগুলোতে বেশি পাওয়া যাচ্ছিল, এখন আমরা কিছু কিছু সময় দেখছি তারা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগছে, আমরা সেই সব জায়গায় পাচ্ছি না। এখন বাসা বাড়িটাও আমরা আশা করছি কমে আসছে, কিন্তু আজকে যে ভবনটা পেয়েছি এটা আমরা আগেও এসেছিলাম, তখন পাওয়া যায়নি। অসতর্ক মাঝে মাঝে হবে, আমরা সেগুলো পাবো। আমাদের কন্টিনিউয়াস প্রসেসে আমাদের অভিযান চলবে। এভারেজ 250 রোগী আমরা প্রতিদিন লিস্ট পাই, হসপিটাল ওরিয়েন্টেড, হসপিটালে ভর্তি রোগী। তার মধ্যে ধরেন যে 15 থেকে 20টা রোগী আমি অঞ্চল 2-এ পাই। মানে যে জিনিসটা আগে অঞ্চল 2 কেন্দ্রিক ছিল সেটা কিন্তু এখন নাই। এ মাসের প্রথম 17 দিনে দেশে 4000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে করোনার পাশাপাশি ডেঙ্গুও বড় বিপর্যয় হিসেবে দেখা দিতে পারে বলছেন চিকিৎসকেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল আবার চালু হচ্ছে আগামী শুক্রবার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ আশা করছে ভারত দ্রুত প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা পাঠানো শুরু করবে। এ সময় দিল্লির পক্ষ থেকে আশ্বস্ত করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, তার দেশের সংকট দূর হলেই আবারও টিকা পাঠানো শুরু হবে।
বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে 31টি অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসব উপহার তুলে দেন ভারতের হাইকমিশনার। বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির 109টি অ্যাম্বুলেন্সের মধ্যে এটি দ্বিতীয় চালান। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবেলার এ যুদ্ধেও ঢাকাকে সহযোগিতা দেওয়া অব্যাহত রেখেছে দিল্লি। অনুষ্ঠানে দুরা ইসলামী জানান, বাংলাদেশে 2টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করবে ভারত। Whenever we have critical problem, it is India who comes forward to help us out. ভারত বাংলাদেশের দুঃসময়ের বন্ধু। 1971 সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, এমনকি এখনো করে যাচ্ছে। করোনার এই দুঃসময়ে ভারত বাংলাদেশকে অক্সিজেন পাঠিয়েছে। বাংলাদেশ আশা করছে প্রতিশ্রুতি অনুযায়ী ভারত দ্রুতই টিকা পাঠাবে। We are waiting that they will start giving those back. রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ সদস্য সহ আহত অর্ধশতাধিক। এ বিষয়ে বিএনপি নানা অভিযোগ করলেও পুলিশ বলছে বিনা কারণে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতেই টিয়ার শেল ছুড়তে বাধ্য হয়েছে তারা। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যায়। সকাল 9টা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে অনুষ্ঠানস্থলে। হঠাৎ বেলা 10:30টার দিকে পুলিশ আর বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা। জবাবে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। ফুল দেওয়ার জন্য পুলিশের কাছে আগে থেকেই অনুমতি নেওয়া ছিল। তাদের অভিযোগ, মাজারে ঢুকতে সব পথ বন্ধ করে দেয় পুলিশ। এখানে ঢোকার সময় গুলি চালিয়েছে, টিয়ার সেল মেরেছে এবং লাঠিচার্জ করেছে। আমাদের সদস্য সচিব আমনুল হক সহ শত শত নেতাকর্মী গুলিবিদ্ধ, আহত, গ্রেফতার। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে। পুলিশ বিনা উস্কানিতে একটা শান্তিপূর্ণ যে প্রোগ্রাম, সেই কর্মসূচিকে বানচাল করবার জন্যে তারা অতর্কিতে গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। যদিও ভিন্ন বক্তব্য পুলিশের। তারা বলছে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে। আত্মরক্ষায় তারা টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে অল্প সংখ্যক কিছু লোক এখানে তারা নেতৃস্থানীয় যারা আছেন তারা ফুল দিয়ে এখান থেকে চলে যাবেন শান্তিপূর্ণভাবে, কিন্তু তা না করে একদম প্রথমেই কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে। আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকে আহত, আমাদের পুলিশের গুলি রাখছে, আমরাও আহত। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী আহত হন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এ পর্যন্ত হওয়া সব সাম্প্রদায়িক হামলা প্রমাণ করে হামলাকারী জঙ্গিদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল বিএনপি। এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। অপরদিকে সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, জঙ্গিদের শেকড় পাকিস্তান বা আফগানিস্তান যাই হোক না কেন সমূলে উৎপাটন করা হবে। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা। 2005 সালের 17ই আগস্ট দেশজুড়ে একযোগে বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। নেতারা অভিযোগ করেন, বিএনপি জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে পেশিশক্তি প্রদর্শনের লক্ষ্যে 63 জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। এ সময় জঙ্গিদের মদদের পেছনে বিএনপির ভূমিকার কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের। এই যাবৎকালের ইতিহাস প্রমাণ করে এই দেশে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। এদেশে ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। দলের অপর নেতা ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, জঙ্গিবাদকে আওয়ামী লীগ অতীতে যেভাবে প্রতিহত করেছে ভবিষ্যতেও সেভাবে করবে। কেউ যদি এখানে উজ্জীবিত হন, কেউ যদি মনে করেন আবার তালেবান হবেন, যেভাবে এই বিগত 12-13 বছর যাবৎ জননেত্রী শেখ হাসিনা
ওই ধর্মান্ধদের মোকাবেলা করেছে, ওই রাজাকার আলবদলের প্রেতাত্মাদের মোকাবেলা করেছে। আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তাদেরকে মোকাবেলা করব। নেতারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সক্ষমতা নেই, তাই বাংলাদেশে আফগানিস্তানের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও জানান, এই ইস্যুতে সার্কভুক্ত অন্যান্য দেশ কী ধরনের পদক্ষেপ নেয় তা পর্যবেক্ষণ করা হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। তারা বাংলাদেশকে বন্ধু দেশ হিসাবে এদের স্বল্পকালীন সময়ের জন্য আশ্রয় দেওয়ার জন্য আমাদের কথা চিন্তা করেছেন, আমরা এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের পরিস্থিতি এমন যে আমরা এই 11 লক্ষ নিয়ে বড় হিমশিম খাচ্ছি। আমাদের দেশের এমন পরিস্থিতি নাই যে আমরা আর কোনো লোককে আশ্রয় দিতে পারি, ইভেন স্বল্পকালীন সময়ের জন্য। নিয়ন্ত্রণ নেয়ার পর সব সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তালেবান। এদিকে একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার কাবুল বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। তালেবান শাসন ফিরে আসায় আতঙ্কিত আফগানরা বিমানবন্দরে ভিড় করলে অরাজকতা সৃষ্টি হয়। এ সময় 7 জন নিহত ও আহত হন অনেকে। রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়া কাবুলে বন্ধ রয়েছে অন্য সব দূতাবাস। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে আলোচনা করেছেন জ্যেষ্ঠ তালেবান নেতা আমির খান মুক্তাদি, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ। এরই মধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে সরকারি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে তালেবান। তালেবান শাসন থেকে রক্ষার একমাত্র উপায় এখন কাবুল বিমানবন্দর থেকে দেশ ত্যাগ। শেষ চেষ্টার জন্য সোমবার হাজার হাজার মানুষ ছুটে যায় বিমানবন্দরে। চরম বিশৃঙ্খলায় হতাহত হয় অনেকে। কাবুল ছেড়ে আসা একটি মার্কিন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়া গেছে। রানওয়েতে মানুষের ঢল সামলাতে না পেরে বন্ধ করে দেয়া হয় কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। এক রাত বন্ধ রাখার পর মঙ্গলবার ফের বিমানবন্দর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সামরিক বিমানে করে কূটনীতিক বিদেশি নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 60টিরও বেশি দেশ। এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলে এখন শুধুমাত্র রাশিয়া, চীন ও পাকিস্তান এই 3 দেশের দূতাবাসের কার্যক্রম চলছে। সর্বশেষ ভারতের দূতাবাস বন্ধ করে সেখান থেকেও সামরিক বিমানে করে নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এদিকে আফগানিস্তানে ইন্দোনেশিয়ার দূতাবাস খালি করা হলেও স্বল্প পরিসরে কাজ চলবে বলে জানিয়েছে দেশটির সরকার। আফগানিস্তান থেকে শরণার্থীদের স্রোত ঠেকাতে ইরানের সাথে সীমান্তে দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক। কর্তৃপক্ষ জানিয়েছে নিজ দেশের নিরাপত্তা রক্ষায় 295 কিলোমিটারের দেয়াল তৈরি করা হবে। আফগান শরণার্থীদের জন্য $50 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ভূত পরিস্থিতিতে শরণার্থী, যুদ্ধের ক্ষয়ক্ষতির শিকার, অভিবাসন এবং সহায়তায় যুক্তরাষ্ট্রের জরুরি শরণার্থী তহবিল ব্যয় করা হবে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতার পালাবদলে আফগানিস্তান এখন তালেবানের হাতে। এ অবস্থায় দেশটির অর্থনীতিতেও চলছে নানা মেরুকরণ। গেল বছর বাংলাদেশের সঙ্গে দেশটির আমদানি রপ্তানির বাজার ছিল $2,86,00,000, যা অন্য দেশের তুলনায় খুবই কম। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশটিতে প্রস্তুতকৃত খাদ্যসহ অপ্রচলিত পণ্যের সুযোগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আফগানিস্তান সরকারের পতন হওয়ায় ক্ষমতা এখন তালেবানের হাতে। এতে দেশটির অর্থনীতিতেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। দেশটির সার্বিক পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বাংলাদেশের রফতানিকারকদের মধ্যেও। বিদায়ী 2020-21 অর্থ বছরে আফগানিস্তানে $86 লাখ পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, আর দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ $2 কোটি, অর্থাৎ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $2,86,00,000, যা অন্য অনেক দেশের তুলনায় খুবই কম।
বিদায়ী অর্থ বছরে দেশটিতে $70,000 পোশাক রফতানি হয়। রফতানিকারকরা বলছেন, আফগানিস্তানে ইলেকট্রনিক্স পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যসহ অন্যান্য পণ্যেরও ভালো চাহিদা রয়েছে। জুস, ড্রিঙ্কস, কনফেকশনারি, পাশাপাশি ধরেন আমরা নুডলস, এই কুলিনারি প্রোডাক্ট, এই জাতীয় প্রোডাক্টগুলো রপ্তানি করি। আফগানিস্তান মার্কেটটা বাংলাদেশের জন্য একটা পটেনশিয়াল মার্কেট, কারণ ওখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস খুবই কম। তাদের প্রচুর পরিমাণে বিস্কিট থেকে ধরে এই জাতীয় প্রোডাক্ট আমদানি করতে হয়। নতুন সরকার যদি সেভাবে যদি মানুষকে সুযোগ সুবিধা দেয়, ব্যবসা করার যদি দ্বার উন্মোচিত করে, তাহলে হয়তো আমাদের জন্য নতুন একটা উইন্ডো খুলতে পারি আমরা সেখানে। অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যের দিক থেকে আফগানিস্তান খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ব্যবসা সম্প্রসারণের বেশ সুযোগ রয়েছে। তাই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে দূতাবাস কর্মকর্তাদের মাধ্যমে পণ্যের পরিচিতি বাড়ানোর তাগিদ তাদের। সেখানে রাজনৈতিক সমস্যা যদি স্থিতিশীল একটা পরিস্থিতিতে যায়, তাহলে আমদানি রপ্তানি বারবার সুযোগ রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্কটিও গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাকিস্তান এবং ইরানের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। যে পোর্ট ফ্যাসিলিটি ব্যবহার করা নিরবিচ্ছিন্নভাবে, সেটিও নির্ভর করবে আমরা কতটুকু এই দেশগুলোর সঙ্গে রপ্তানি বৃদ্ধি করতে পারবো। আফগানিস্তান ভৌগোলিকভাবে বেশ দূরে হওয়ায় পণ্য রফতানিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবী থানার টেলিযোগাযোগ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ জামিন মঞ্জুর করেন। আরও 3 মামলায় গ্রেপ্তার থাকায় মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তারা আইনজীবী শফিকুল ইসলাম। 29 জুলাই রাতে গুলশানের বাসায় দীর্ঘ প্রায় 4 ঘন্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, চাকু, বৈদেশিক মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। রাজধানী গুলশানে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেছেন মামলার বাদী মুনিয়ার বোন। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আদালতে এই নারাজি আবেদন দাখিল করেন বাদী নুসরাত জাহান তানিয়া। একই সঙ্গে মামলাটি তদন্তের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেওয়ার আবেদন করেন তিনি। আদালত নথি পর্যালোচনা শেষে এই বিষয়ে আদেশ দেবে। গেল 19 জুলাই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসান বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। 19 এপ্রিল রাতে রাজধানী গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় 21 বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের সূচি। 17 অক্টোবর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, বি গ্রুপে বাংলাদেশের অন্য 2 ম্যাচে 19 অক্টোবর প্রতিপক্ষ ওমান এবং 21 অক্টোবর লড়াই পাপুয়া নিউ গিনির সঙ্গে। বাংলাদেশের 3টি ম্যাচই হবে ওমানে। প্রথম রাউন্ডে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট 8টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ দল উঠবে সুপার 12-এ। গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ 2-এ, যে গ্রুপে আছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দলের শক্তির জায়গা অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্ট। ব্যাটিংয়েও ভালো করছে অনেকে। দলে 5-6 জন অলরাউন্ডার আছে যারা ব্যাট বল দুটোতেই অবদান রাখতে পারে। 24 আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। এর আগে কোভিড প্রোটোকল যাচাইয়ে ঢাকায় এসেছেন দেশটির 2 জন পর্যবেক্ষক। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে বিসিবির কোভিড ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন তারা। এদিকে ব্যস্ততা বেড়েছে হোম অফ ক্রিকেটেও। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে অনুশীলন করেছে রিয়াদ মুশফিকরা। কড়া প্রোটোকল, কঠিন সব শর্ত মেনে সফল অস্ট্রেলিয়া সিরিজ। এবার নিউজিল্যান্ডকে আতিথ্য দেবার পালা। বায়োবাবল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কিউইদের 2 প্রতিনিধি এখন ঢাকায়। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে কোভিড প্রোটোকল যাচাই করে রিপোর্ট দেবে নিউজিল্যান্ড ক্রিকেটকে। মিরপুরে সিরিজ নিয়ে ব্যস্ততা জমতে শুরু করেছে। বায়োবাবলের বাইরে থেকেই চলছে মুশফিক মাহমুদুল্লাহদের প্রাথমিক প্রস্তুতি পর্ব। দেখভালে যুক্ত হয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
নেট সেশনে একই ফ্রেমে দুই কিপার ব্যাটসম্যান। মুশফিক ফেরায় একাদশে সোহানের জায়গা কি নড়বড়ে? জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে তার অবদান ছিল চোখে পড়ার মতো। কোচও সোহানকে সাহস দিয়ে যাচ্ছেন। অজিবদে ব্যাটিং নিয়েছিল অতৃপ্তি। মুশফিককে পেয়ে মাহমুদুল্লাহর স্বস্তি, ব্ল্যাক ক্যাপদের মোকাবেলায় মিডল অর্ডারে ঘাটতি মিটবে নিঃসন্দেহে। মুশফিক লিটন ফিরছেন, কিন্তু তামিম কি থাকবেন এই সিরিজে? পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা এ মাসের শেষ দিকে। দল ঘোষণার পর ক্রিকেটাররা চলে যাবেন বায়োবাবলে। 24 আগস্ট চলে আসবে নিউজিল্যান্ড দল। প্রোটোকল ইস্যুতে বিসিবিও আপোষহীন, খরচ বাড়লেও গুরুত্ব পাবে সুরক্ষা নিশ্চয়তা। অজিদের মতো সব ক্ষেত্রে থাকছে না কড়াকড়ি। দল আসার আগেই 20 আগস্ট ইংল্যান্ড থেকে ঢাকায় আসবে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। দুজনেই খেলছেন দ্য 100 টুর্নামেন্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জার্মান সুপার কাপের শিরোপা লড়াইয়ে রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড। শিরোপা ধরে রাখার মিশনে বাভারিয়ানদের ভরসা রবার্ট লেভানডস্কি। অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারে ডর্টমুন্ডের তুরুপের তাস হতে পারেন আর্লিং হালান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12:30টায়। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে ডিএফবি পোকাল সেরাদের লড়াই। জার্মান সুপার কাপে মুখোমুখি দুই পাওয়ার হাউস। বায়ার্ন মিউনিখের লক্ষ্য শিরোপা ধরে রাখা আর বরুশিয়া ডর্টমুন্ডের পুনরুদ্ধার। শিরোপা মিশনে স্বস্তিতে নেই বায়ার্ন। প্রাক মৌসুমে কোনো ম্যাচে জয় পায়নি বাভারিয়ানরা। নাগেলসম্যানের অধীনে বুন্দেসলিগা অভিযানও শুরু হয়েছে ড্র দিয়ে। ইনজুরিতে ছিটকে গেছেন রাইট ব্যাক বেঞ্জামিন পাভার। লুকাস হার্নান্দেস, মার্কো রোকা ও তলিসুকি নিয়েও শঙ্কা আছে। মৌসুমের প্রথম শিরোপা জয়ে বায়ার্নের ভরসা রবার্ট লেভানডস্কি। 2014 সালে বায়ার্নে যোগ দেওয়ার পর সাবেক ক্লাবের বিপক্ষে 23 ম্যাচে 22 গোল করেছেন তিনি। 5 গোল নিয়ে সুপার কাপের সর্বোচ্চ গোলদাতাও লেভানডস্কি। প্রথম জয়ে প্রথম ট্রফি, ব্যাপারটা দারুণ হবে, কিন্তু ডর্টমুন্ডের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। দুর্দান্ত জয় দিয়ে তারা বুন্দেসলিগা শুরু করেছে, তবে আমরাও জয়ের জন্য মুখিয়ে আছি। এদিকে সুপার কাপের শিরোপা পুনরুদ্ধারে ডর্টমুন্ডের তুরুপের তাস আর্লিং হাল্যান্ড। গত মৌসুমে 41 গোল করেছিলেন এই নরওয়েজিয়ান তারকা। এবারও 2 ম্যাচে 5 গোল আর 3 অ্যাসিস্ট এই স্ক্যান্ডিনেভিয়ানের। তবে ইনজুরি আর অসুস্থতায় থমাস ম্যানিয়ে, জুলিয়ান ব্র্যান্ডট, ম্যাটস হুমেলস ও রাফায়েল গুরুইরেকে পাচ্ছে না ডর্টমুন্ড। জার্মানির সেরা দলের বিপক্ষে খেলতে নামছি। এই ম্যাচে আমাদের সক্ষমতা দেখানোর সুযোগ আছে। ছেলেরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে 9 বার সুপার কাপে মুখোমুখি হচ্ছে ডর্টমুন্ড ও বায়ার্ন। আগের 8 বারের দেখায় 4 বার জিতেছে বাভারিয়ানরা, ডর্টমুন্ডের সফলতা 3 বার। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।